Dear brothers and sisters, welcome to Science Ada. এই ভিডিওতে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে। এবার চলো আমরা সলভ শুরু করে দিই। অঙ্ক পরীক্ষার আগে নিজেকে যতটা পারছো রিল্যাক্সে রাখো, যতটা পারছো রিল্যাক্স থাকো, সব ভালো হবে, মনের মধ্যে এই বিশ্বাস নিয়ে আসো। দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন 1 নম্বর, যদি a স্টার b ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর অল a কমা b বিলংস টু কি বলতো ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে, অর্থাৎ এগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে যদি যায় তবে বলছে যে 4 স্টার 5 স্টার 3 এর মান হবে, অপশনে দেখো আছে 50, 60, তারপর দেখো 1230, তারপর আছে 1690। এটা 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসেছিল। এই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজে আমরা করতে পারি। দেখো এখানে a স্টার বি, দেখো কনসেপ্টটা দেখো, এখানে a স্টার বি রয়েছে যেটার ফর্মেশনটা কি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানকার এলিমেন্ট যদি আমি 4 এবং 5 নিই তাহলে কী হবে, 4-এর স্কোয়ার হবে, তাই তো। আর কী হবে বলো তো, এই যে দেখো 5 যেটা আছে, দেখো বিটাকে যদি আমি 5 কনসিডার করে তাহলে কী হবে, 5-এর স্কোয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? এই সিস্টেমে কিন্তু আমরা এখানে করতে থাকবো। দেখো 4 4 16, আর এদিকে কত বলো তো 5 5 25, তাই না। এখানে কিন্তু আলটিমেটলি 41 আসছে। কনসেপ্ট ক্লিয়ার হলো? এই যে দেখো এই যে 41 আসছে, এর সঙ্গে আবার আমরা 3 কিন্তু একই রকম করতে থাকবো। অর্থাৎ এই ক্ষেত্রে আবার কী আসবে বলো তো, 41-এর স্কোয়ার আসবে, তারপরে কি হবে, তারপরে দেখো এখানে স্টার আছে, স্টারের জন্য দেখো 3 প্লাস দেখো 3 স্কোয়ার হয়ে যাবে। এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কিন্তু 1690 চলে আসবে। একদম সিম্পল কনসেপ্ট। তাহলে অঙ্কটা তো আমরা কী করলাম, প্রথমত দেখো আবার জিনিসটা বুঝি, পরীক্ষার আগে রিল্যাক্স হতে হবে, তাই না। এই স্টার বি ফর্ম আছে, তার মানে এখানে যদি এর জায়গায় 4 নেই তাহলে কী হবে, 4-এর স্কোয়ার হবে। কেন, যেহেতু এ স্কোয়ার আছে, যদি বি এর জায়গায় যদি 5 নেই তাহলে কী হবে, 5-এর স্কোয়ার হবে, এবং এই দুটোকে ক্যালকুলেট করলে 41 হবে। তারপরে বাকিটা আমরা ক্যালকুলেশন করবো। চলো সলিউশন আমি করে রাখছি, দেখে নাও। এই দেখো সলিউশন এখানে দেওয়া আছে। দেখো a স্টার বি ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেখানে এ বি বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এর মধ্যে পড়ছে। তাহলে 4 স্টার 5 ইকুয়ালস টু 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু 16 প্লাস 25 ইকুয়ালস টু দেখো 41 আসছে, যেটা ইকুয়ালস টু আমাদের দেখো এটা চলে আসলো। নেক্সট স্টেপে আমরা কী করবো, দেখো এই টোটালটাকে একটা এবং এটাকে নিলাম, এটাকে নিলে পরে আমাদের তো ফর্ম কী ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্ম ছিল, তো আমরা এই 41 লিখবো, এবং দেখো তার সঙ্গে সঙ্গে এই যে দেখো পার্টটা আছে, দেখো 3-এর স্কোয়ার করবো, টোটালটা ক্যালকুলেশন করলে 1690 হয়ে গেলো। একদম রিল্যাক্স হয়ে গেলে, দেখো একদম রিল্যাক্স থাকো। এই ধরনের প্রশ্ন, এই ধরনের প্যাটার্ন আসলে কিন্তু ছাড়বে না। ধীরে 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 নিজেকে রিল্যাক্স করতে থাকো, ধীরে 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 নিজেকে কনফিডেন্স তৈরি করতে থাকো। প্রত্যেকটা জায়গায় যতটা পারছো নিজেকে রিল্যাক্স করো, যা করেছো এনাফ। জাস্ট পরীক্ষার সময় মাথাটাকে ঠান্ডা রাখো, যতটা পারছো করে দিয়ে আসো। ওকে, নেক্সট দেখো 2 নম্বরে বলছে কি, যে এফ, দেখো এখানে বলছে দেখো এফ সাজ দ্যাট, কি বলছে দেখো এফ, দেখো এ বলে একটা সেট আছে, এর থেকে কি হচ্ছে বিতে যাচ্ছে, যে এই চিত্রণটি বিলোমযোগ্য হবে যদি এফ। দেখো এই বিলোমযোগ্য বিষয়টা যদি বলে তাহলে সেটা কিন্তু ইনজেক্টিভ হবে, রাইট। একই রকম কিন্তু সাবজেক্টিভ হবে। এবার ইনজেক্টিভ এবং সাবজেক্টিভের যে মিলন সেটাকে কিন্তু আমরা বলি কি, বাইজেক্টিভ বলি, বলে থাকবে তো। তাহলে বিলোমযোগ্য মানে কি ইনজেক্টিভ সাবজেক্টিভ, এবং এই ইনজেক্টিভ সাবজেক্টিভ হওয়াতে সেটা কি হয়ে যাবে, আলটিমেটলি বাইজেক্টিভে রূপান্তরিত হবে। অর্থাৎ এক্ষেত্রে সঠিক অপশন কিন্তু আমাদের সি হবে, রাইট। দেখো এটা কিন্তু WBCS স্যাম্পল কোশ্চেন পেপারে ছিল, তাহলে উত্তর কী হলো, বাইজেক্টিভ। নেক্সট 3 নাম্বার, তোমাদের পরীক্ষা আমি খুব স্পিডে কোশ্চেন সেটগুলো শেষ করব। দেখো এখানে যে প্রশ্নটা রয়েছে যে আর দেখো এক্স ওয়াই, যেখানে এক্স বলছে কি একটি পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন 3, অর্থাৎ এক্সের মান কী হবে, মডুলাস অফ এক্সের মান হচ্ছে কি 3-এর থেকে ছোটো হবে, আর ওয়াইয়ের যেটা মান আছে সেটা কি x-3 আকারে আছে। তাহলে আর এর রেঞ্জ বা পাল্লা কত হবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। দেখো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট এবং ইজি। প্রথমত কনসিডার করে নাও, দেখো এক্সের যে সেটের এলিমেন্টগুলো হবে 3-এর থেকে ছোট এলিমেন্টগুলো কী কী হতে পারে, অবশ্যই আমরা বলতে পারি সেটা কী হতে পারে, -2 হতে পারে। তারপর দেখো আমরা -1 একটা নিতে পারি, তারপরে 0 নিতে পারি, তারপরে 1 নিতে পারি, তারপরে 2 নিতে পারি। তো এইগুলো হচ্ছে এলিমেন্ট যাচ্ছে এক্সের, তাই না। সিমিলার হয়েছে ওয়াইয়ের যে এলিমেন্টগুলো থাকবে সেই ওয়াইয়ের এলিমেন্টগুলো কী হবে, দেখো 5 হবে, তারপরে হবে 4 হবে, তারপরে কত হবে দেখো 3 হবে, তারপরে 2 হবে, তারপরে 1 হবে। ক্লিয়ার। এই সমস্ত এলিমেন্টগুলো কিন্তু আমরা নিতে পারি। কি করে, এই যে এলিমেন্টগুলো নিলাম না, এই এলিমেন্টগুলো এখানে পুট করো, দেখো এই যে এখানে পুট করলে কিন্তু আমরা এই মানগুলো পেতে থাকবো। আচ্ছা, এবার এখানকার কমন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখন নির্বাচন করতে হবে। দেখো এই ক্ষেত্রে দেখো এই যে বিয়োগ ফলটা, অর্থাৎ এই যে সেটটা আমরা এখানে ধরলাম, এই যে এলিমেন্টগুলো আছে তার থেকে যদি 3 বিয়োগ করে তাহলে আমাদের 5 আসছে, 4 আসছে, 3 আসছে, 2 আসছে, 1 আসছে, অর্থাৎ এখানে অপশন নাম্বার এ কিন্তু সঠিক হচ্ছে। তার মানে আমাদের কী করতে হবে, যে এক্স যে সংখ্যাটা আছে, এক্স যে পার্টটা রয়েছে সেখানে আমাদের কী করতে হবে, -2, -1, -0,2, 0,1,2, 3 নেওয়া যাবে না, কারণ 3-এর থেকে ছোটো বলে সেই সমস্ত এলিমেন্টগুলো নেব। এবং এই যে কন্ডিশন আছে, দেখো আমি কালার চেঞ্জ করে দিচ্ছি,
এই যে দেখো এলিমেন্টটা আছে, যে এই যে এলিমেন্টটা আছে জাস্ট ওটা থেকে বিয়োগ করে দেবো, তারপর আমাদের এই যে সেটটা আছে এই সেটটা চলে আসবে। কনসেপ্ট ক্লিয়ার? দেখো সলিউশন নিচে করে দিলাম, দেখে নাও একবার। রিল্যাক্স হও, শান্ত মাথায় সব কিছু হবে। পরীক্ষার আগে রিল্যাক্স হও, কখনো আশা ছেড়ো না, যা পারবে তাই করে দিয়ে আসবে। ওকে, রিল্যাক্স হলে অনেক কিছু করতে পারবে। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্ন 4 নাম্বার। যদি স্বাভাবিক সংখ্যার সেট এন এর উপর একটি সম্বন্ধ এরূপ হয় যে আর এর যে এলিমেন্ট দেখো আছে a, b, a প্লাস b ইকুয়ালস টু 6, তবে মনে করি দেখো আর এর দেখো টোটাল সামেশন ফর্ম যেটা আছে, ভালো করে লক্ষ্য করো, এখানে সামেশনটা কত হচ্ছে, যোগফলটা আছে 6, তাই না? তাহলে এর একটা এলিমেন্ট আমি এ ধরে নিলাম হয়তো 2 আর বি ধরে নিলাম হয়তো 4। তাহলে এই দেখো 2 এবং 4, এই 2 এবং 4 কিন্তু অবশ্যই বাস্তব কী বলবো ন্যাচারাল সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু যাবে। 2 এবং 4 অবশ্যই স্বাভাবিক সংখ্যার মধ্যে যাবে। এবার দেখো 2 এবং 4কে তুমি যদি যোগ করো আলটিমেটলি কিন্তু আমাদের 6-এ রূপান্তরিত হচ্ছে। অবশ্যই আমাদের কিন্তু অপশন খেয়াল রাখতে হবে, পরীক্ষায় একটু টেকনিক্যালি ভাববে। ওকে, পরীক্ষায় কিন্তু টেকনিক্যালি ভাবতে হবে, কারণ সময় কিন্তু খুব কম দেবে, আর অঙ্ক বুঝতে পারছো তো, সলভ করে করে বের করতে হবে। তাই অপশনটাকেও খেয়াল করতে হবে যে এই কন্ডিশনটা কোন অপশন হোল্ড করছে। একমাত্র দেখো ডিতে কিন্তু এই কন্ডিশন হোল্ড করছে। দেখো 2 এবং 4 যেটা যোগ করলে 6 হচ্ছে, এবং এই 2 এবং 4 কিন্তু অবশ্যই ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু বিলং করছে। তার মানে অপশন নাম্বার ডি কিন্তু তোমাদের এখানে অ্যান্সার সঠিক হচ্ছে। ওকে, এইভাবে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের করতে হবে, টাইম কনজিউম অর্থাৎ টাইমটাকে বাঁচাতে হবে। ওকে, চলে আসছে দেখো 5 নাম্বার প্রশ্নতে বলছে সাইন ইনভার্স ইকুয়ালস টু কী বলছে দেখো, সাইন ইনভার্স মাইনাস √3/2 প্লাস কস ইনভার্স মাইনাস 3/2 এর মান হবে। এটা দেখো 2015-তে এসেছিলো। এটাও কিন্তু ভেরি ইজি একটা ম্যাথামেটিক্স। দেখো এটা এখানে করছি সলভ। তো দেখো যেহেতু মাইনাস আছে, মাইনাস সংখ্যাটা বাইরে নিয়ে যাবে, তাহলে মাইনাস দেখো কী হবে, সাইন ইনভার্স কী হবে, ব্র্যাকেটের মধ্যে লিখবো হচ্ছে কি √3/2, √3/2 মানে কত, সাইন 60 ডিগ্রির মান, ঠিক তো? একই রকম এই যে পার্ট পোর্শনটা রয়েছে, এই যে পোর্শনটা দেখো মাইনাস কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করলে কোন কোঅর্ডিনেট হবে, দেখো ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড, ফোর্থ, এটাতে সবগুলো পজিটিভ, তারপরে এটাতে সাইন পজিটিভ, এটাতে কি তারপরে অল সাইন ট্যান, এটাতে ট্যান, আর লাস্টটাতে কিন্তু কস, অল সাইন ট্যান কস, এটা কিন্তু আমরা ক্লাস 11-এ শিখছিলাম, তাই না? তাহলে এই পোর্শন থেকে আমরা যদি বের করি মান, তাহলে আমাদের এখানে আসবে পাই মাইনাস কী হবে দেখো কস অফ পাই, এখানে কী আছে √3/2, বাস বসিয়ে দিলাম এখানে। সিম্পল কনসেপ্ট, মাইনাস ছিল মাইনাসটা বের করে নিলাম, কারণ সাইন দেখো এই যে এটা আমরা 11 একটা ফর্মুলা শিখছিলাম, সাইন মাইনাস সেটা কী হয় সবসময় মাইনাস সাইন থিটা হয়, আর কসের ক্ষেত্রে কিন্তু সেটা একই থাকে, কিন্তু এই ক্ষেত্রে কোয়াড্রেন্ট সিস্টেম চিন্তা করতে হবে, কারণ এটা ইনভার্স, তার জন্য 180 অর্থাৎ পায়ের থেকে আমরা এটা বিয়োগ করে নেবো। তাহলে এটা মানে কি দেখো 30 ডিগ্রি, তাই 60 ডিগ্রি অর্থাৎ সাইন 60 ডিগ্রির মানে কিন্তু √3/2, তাহলে লিখতে হবে আমাদের এখানে π/3, তারপরে কি হবে এখানে হবে প্লাস পাই হবে, আর এদিকে দেখো কস, দেখো √3/2 এর মান কি কস 30 ডিগ্রির মান, অর্থাৎ 30 ডিগ্রি বলতে π/6, রাইট? এবার এই টোটালটাকে ক্যালকুলেশন করতে হবে। টোটালটা ক্যালকুলেশন করলে কি আসছে দেখো, এখানে 6 আসছে লসাগু, তাই না? তাহলে এখানে আসছে কত দেখো -2 আসবে, 2π আসবে, তারপরের পার্টটা কি আসছে, তারপরে এখানে আসবে দেখো 6π অর্থাৎ 6π আসবে, আর লাস্টে যেটা আছে দেখো এটা আসবে শুধুমাত্র পাই পড়ে থাকবে। তো আমাদের এখানে 6-এর থেকে যদি 3 বিয়োগ করি, অবভিয়াসলি এই পোর্শনটা, চলো দেখলে তো, এবার দেখো এই পোর্শনটা আমাদের আলটিমেটলি কী থাকছে দেখো, 6-এর থেকে 3 বিয়োগ করলে শুধুমাত্র 3π আসবে, রাইট? আর এখানে থাকবে 6, তাহলে এটা কাটলে শুধুমাত্র π/2 পড়ে থাকবে, অর্থাৎ অপশন নাম্বার এটা আমাদের কত ঠিক হচ্ছে, অপশন নাম্বার এ কিন্তু আমাদের রাইট হচ্ছে। তোমাদের জন্য একটা খুব সুন্দর গুড নিউজ রয়েছে। দেখো আমি 4th সেমিস্টারের ফিজিক্স এবং ম্যাথমেটিক্স টোটাল ফ্রি অফ কস্টে পড়াবো। তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। 4th সেমিস্টারের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, আর টোটাল ফুল কনসেপচুয়াল পড়াবো, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রশ্ন অ্যানালাইসিস করবো, যেন তোমাদের 4th সেমিস্টার সব থেকে দুর্ধর্ষ লেভেলের হয়। টার্গেট রাখবো সবসময় ম্যাথমেটিক্সে ফুল, ফিজিক্সে ফুল। অবশ্যই সায়েন্স দাদাতে নতুন হলে যুক্ত হয়ে যাবে। একদম টোটাল ফ্রি অফ কস্টে কিন্তু ফিজিক্স এবং ম্যাথ পড়াবো, প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে, কোশ্চেন নাম্বার 6 দেখো বলেছে 4 tan ইনভার্স 1/3 প্লাস বলছে tan ইনভার্স 1/7 এর মান কত। এটা কিন্তু এবিটিএতে ছিল প্রশ্নটা, উচ্চ মাধ্যমিকের এবিটিএতে ছিল, এর আগের যে এবিটিএ ছিল পুরাতন তাতে ছিল। দেখো এই প্রশ্নটা খুবই ইজি একটা টেকনিকে আমরা সলভ করব। এই যে দেখো 4 tan ইনভার্স 1/3 আর কি আছে দেখো আছে tan ইনভার্স 1/7। আমরা প্রথমত 2 tan ইনভার্স 1/3 ফর্মুলা লাগাবো, বলে দিই। দেখো এটার ফর্মুলা লাগলে কি হয়, আমাদের tan ইনভার্স যেটা আসবে, tan ইনভার্স দিয়ে আমরা লিখবো কীরকম 2 ইন্টু দেখো এখানে যে মানটা রয়েছে 1/3 সেটা লিখবো, অর্থাৎ 2 × 1/3 লিখবো, আর ডিভাইডেড বাই কী হয় যে 1 - tan স্কোয়ার থিটা হয়, তো tan স্কোয়ার থিটা এখানে বলতে কী হবে 1/3 এর স্কোয়ার হয়ে যাবে। এই একটা ফর্মুলা আনবো, আর একই রকমভাবে আমরা কী করবো, যে দেখো tan ইনভার্স 7 যেটা আছে সেটারও মান নিয়ে আসবো, নিয়ে এসে বাস ক্যালকুলেশন করবো।
তো এই চলো আমরা কনসেপ্ট বুঝলাম, এবার আমরা টোটাল সলিউশনটা একবার দেখে নেই। ওকে, চলো পরীক্ষার আগে খুব তাড়াতাড়ি সলভ করবো। দেখো এই যে দেখো 2 tan ইনভার্স 1/3 যেটা আছে tan ইনভার্স 2 × 1/3 1 - 1/3 স্কোয়ার যেটা ইকুয়ালস টু tan ইনভার্স 3/4 আসছে। এবার দেখো আমাদের যে RSS পোর্শনটা আছে কি আছে দেখো 4 × 2 tan ইনভার্স 1/3, তারপরে কি রয়েছে দেখো tan ইনভার্স 1/7 রয়েছে। বাস এটাকে আমরা tan a এবং b যে ফর্মেশন আছে সেটাতে নিয়ে আসবো, অর্থাৎ এর একটা মান এটা সিমিলার রেখে দিলাম, আর এই পোর্শনটার মান আমরা দেখো এরকম বের করলাম। একটু আগে আমাদের কিন্তু ক্যালকুলেশন করে এটা আসলো দেখো 2 tan ইনভার্সের যে সূত্র আছে তাতে। এবার এই দুটোকে এটাকে আমরা এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা b ধরলাম। তো a + b অর্থাৎ tan a + tan b, এটা উপরে তাই লিখলাম, আর নিচে কী হবে 1 - tan a tan b। তো এখানে মানগুলো বসিয়ে দিলাম, দেওয়ার পরে সিম্পল ক্যালকুলেশন করার পরে দেখো এখানে কী আসবে দেখো 4 tan ইনভার্স 1, অর্থাৎ এখানে 4 × π/4 যেটা ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু পাই চলে আসছে। অর্থাৎ এই যে একটা বড় অঙ্ক, এই টোটাল এর অ্যান্সারটা কী হবে শুধু একটা পাই হয়ে যাবে। চলে আসছে নেক্সট প্রশ্ন। পরীক্ষার আগে টাইম নষ্ট করা যাবে না, আমি খুব স্পিডে শেষ করব যেন তোমাদের টাইম একদম নষ্ট না হয়। দেখো এই প্রশ্নটা রয়েছে, এর মান কত আছে দেখো 11 আছে, 12 আছে এবং 13 আছে, তাই তো? আচ্ছা, এ সেটের এলিমেন্ট গেল, আর বি সেটের এলিমেন্ট কী আছে দেখো এখানে আছে 8 আছে, 10 আছে, 12 আছে। সেটে আর একটি সম্বন্ধ এমনভাবে সংজ্ঞাত হয় যে y = x - 1 হবে, তাহলে নিচে কোনটি ঠিক সেটা আমাদের লিখতে হবে। দেখো কোনটি ঠিক আমাদের সেটা লিখতে হবে। তো এখানে তুমি চিন্তা করে দেখো এই যে এলিমেন্টগুলো রয়েছে এগুলোকে কিন্তু এই সমীকরণটাকে স্যাটিসফাই করতে হবে, তাই না? তাহলে দেখো প্রথম সেটের এলিমেন্ট 11 নিলাম, তো এখানে আমরা 11 লিখতেই পারি। তারপরে দেখো এই যে দেখো এই সাইডে যদি আমরা চিন্তা করি, আমরা এই সেটে এখান থেকে 1 বিয়োগ করবো, হ্যাঁ এরকম ছিল, এক্সের জায়গায় বসলাম, তাহলে আমাদের এখানে আসছে 10, তাহলে ওয়াইয়ের মান কিন্তু 10, অর্থাৎ ওয়াইয়ের মান আমাদের 10। দেখো এই সেটেও কিন্তু 10 এলিমেন্ট আছে, তাহলে আমরা একটা পেলাম 11, একটা পেলাম 10। একদম সিম্পল থিঙ্কিংয়ে করো, অত পরীক্ষার আগে প্রেশার নিও না, হালকা হালকাভাবে করে যাও। ওকে, যতটা হালকা করো, স্ট্রেস ডিপ্রেশন নেওয়া যাবে না, যতটা ইজি মনে হচ্ছে ইজিভাবে সলভ করার চেষ্টা করো, ইজি প্রসেসগুলো দেখবা পরীক্ষাতে হেল্প করবে। তাহলে দেখলাম যে এই 11 এবং 10 কিন্তু স্যাটিসফাই করছে এই সমীকরণটাকে, রাইট? একই রকমভাবে ধরো একটা এক্স ধরলাম, একটা আমরা কী ধরতে পারি, একটা ওয়াই ধরতে পারি। তো এ আর বিকে আমরা এক্স ওয়াইভাবে এভাবে করে নিলাম। আচ্ছা, এরপরে নেক্সট এলিমেন্ট তুমি চিন্তা করো যে কী আছে দেখো এখানে আমরা যদি এক্সের জায়গায় সাপোজ 13 বসাই, তাহলে কী আসছে দেখো এই যে 13 এলিমেন্টটা, 12 এলিমেন্টটা নেবো না, তো 13 বসলাম, 13 - 1 = আসছে কত আমাদের 12 আসছে, তাই না? তাহলে কী আসছে 12। দেখো তার মানে ওয়াইয়ের মান আলটিমেটলি আমাদের কত হচ্ছে 12, আর এক্সের মান কী হচ্ছে আমাদের, এক্সের মান কিন্তু হচ্ছে 13, অর্থাৎ এখানে আর একটা এলিমেন্ট পেলাম আমরা 13,12। এবার চিন্তা করে এরকম এলিমেন্ট কি আছে দেখো, এখানে দেখো সিতে আছে 11,10 আছে, 13,12 আছে, তার মানে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। একদম সিম্পলভাবে করলাম, যেটা মান দেওয়া আছে সেখানে আমরা কী করলাম, এই যে এলিমেন্টগুলো আছে বসানোর পর যেটা স্যাটিসফাই হলো সেটাই কিন্তু আমাদের উত্তর। একদম সিম্পল ম্যাথমেটিক্স, রিল্যাক্স 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 হও, ঠান্ডা মাথাতে সব কিছু হবে। বলে না স্থির জলেই চাঁদের প্রতিবিম্ব পড়ে, অর্থাৎ স্থির যত থাকবে তত কিন্তু তুমি বেটার রেজাল্ট অঙ্ক করবে। তো রিল্যাক্স বেটা। আর 4th সেমিস্টারে আমি বললাম যে তোমাদের ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার, থিওরি, কনসেপ্ট, কোশ্চিন সব কিছু আলোচনা করবো, টোটালটা ফ্রি অফ কস্টে। ওকে, রিল্যাক্স থাকো, সবগুলো ক্লাস করাবো 4th সেমিস্টার। তো অবশ্যই সায়েন্স দাদাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা পারলে প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো নেক্সট প্রশ্ন পড়বো। 8 নাম্বার 2 × 2। দেখো 2 × 2 একটি 2 × 2 ক্রমের কোনো ম্যাট্রিক্স এ, দেখো এখানে বলছে যে এ, এ দেখো এ বি আছে, সি ডি আছে, এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত কি সেটা লিখতে হবে। দেখো কোশ্চেনটা খুব কনফিউজিং নয়, একটু ভালো করে বোঝো। তো এই যে আছে ম্যাট্রিক্সটা 2 × 2 ম্যাট্রিক্স, এর কী বলছে যে এর ম্যাট্রিক্সের ইনভার্স অর্থাৎ বিপরীত থাকার প্রয়োজনীয়তা এবং শর্ত যেটা আছে সেই শর্ত কিন্তু আমাদের এখানে লিখতে হবে। এটা 2013-তে এসেছিলো। ওকে, তো প্রথমতই আমাদের সিম্পলভাবে করতে হবে। দেখো এই যে পার্ট রয়েছে এই দুটোকে মাল্টিপল সাইন আমাদের করতে হবে, অর্থাৎ এখানে এডি করতে লাগে, রাইট? আর এখানে দেখো বিসি করতে লাগে, তো আমরা করবো বিসি। এগুলো কিন্তু থিওরি বেস কোশ্চেন, আর অবশ্যই খুব ইম্পর্টেন্ট। দেখো এডি - বিসি, এখানে বলছে কি দেখো অস্তিত্ব থাকা, ইনভার্স থাকতে হবে। এবার সাপোজ এই পার্টটা যদি 0 হয়ে যায়, তাহলে 0-র ইনভার্স মানে কী হবে, ইনফিনিটি ফর্ম করবে, তাহলে অবশ্যই কিন্তু এটা 0 হওয়া চলবে না, অর্থাৎ এই পার্টটা কিন্তু 0 হওয়া চলবে না, 0 হলে সেটা ইনফিনিটি ফর্ম করবে। একদম সিম্পল কনসেপ্ট, এভাবেই হালকা হালকা কনসেপ্টে আমাদের অঙ্কগুলো করতে হবে। অত ক্রিটিক্যাল ভাবলে কিন্তু ক্রিটিক্যাল হয়ে যাবে সব কিছু, তো ইজি ভাবতে হবে। তার মানে এটা 0 হলেই কিন্তু সেটা ইনফিনিটি ফর্ম করতেছে, তার মানে এটা কোন কন্ডিশনে তাকে হোল্ড করছে, এডি - বিসি। দেখো এখানে অপশনেও দেখো আমাদের কিন্তু দেওয়া আছে, অপশন নাম্বার কোনটাতে মিলছে দেখো এডি - বিসি, এই দেখো অপশন নাম্বার বিতে কিন্তু এটা দেওয়া আছে। কনসেপ্ট ক্লিয়ার হলো, অর্থাৎ এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9। দেখো এখানে কি বললো যে 0 ও 1কে ব্যবহার করে কতগুলি 2 × 2 ম্যাট্রিক্স তৈরি করা যাবে। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ম্যাথামেটিক্স, দেখো এসছিল স্যাম্পলে, তাই না? তাহলে এই ক্ষেত্রে
কতগুলো ম্যাট্রিক্স আমাদের ফর্ম করা যাবে সেটা আমাদের বের করতে হবে। এলিমেন্ট দেখো 0, 0 এবং 1 রয়েছে। এক্ষেত্রে একটা ফর্মুলা আমরা ইউজ করবো। দেখো মোট যে আমরা পাবো, মোট ম্যাট্রিক্স সংখ্যা যেটা পাবো সেটা আমাদের কি হয়, আমাদের এই ক্ষেত্রে কী বলো তো 2 এলিমেন্ট রয়েছে, 2 × 2 ম্যাট্রিক্স, তাহলে 2 টু দি পাওয়ার আমাদের কী করতে হবে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি বলি যে ম্যাট্রিক্সটির পদ সংখ্যা কত, এক্ষেত্রে পদ সংখ্যা কিন্তু আমাদের 4 হবে, 2 × 2 ম্যাট্রিক্স, তাহলে 4টে পদ সংখ্যা হচ্ছে। এবং দেখো কেন, এই দেখো ফরমেশনটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এখানে এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, এটা 4টে পদ তো আছে, তার মানে পদ সংখ্যা কিন্তু এখানে 4টে হচ্ছে, অর্থাৎ এখানে 4 আসছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 কিন্তু আমাদের টোটাল ম্যাট্রিক্স সংখ্যা হবে। তো 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে, 16 হয়ে যাবে কিন্তু, তাই না? দেখো 2 × 4, 4 × 8, 8 × 16, 8 2 × 16, হ্যাঁ ঠিক আছে, 16টা হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু আমাদের রাইট। ওকে, কীভাবে করবে, টোটাল এলিমেন্ট সংখ্যা কত আছে, 4টি, কেন এই যে এ আছে, তারপরে বি, এদিকে বি আছে, এদিকে সি আছে, এটা ডি আছে, তো 4টে এলিমেন্ট আছে, আর এখানে 2টো এলিমেন্ট এখানে ধরে নিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 4 = 16। বাস, সিম্পল কনসেপ্ট হয়ে গেল এটা আমাদের। চলে আসছে নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 10, দেখো এই যে রয়েছে ম্যাট্রিক্সটার, এই বিপরীত ম্যাট্রিক্স কোনটা হবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। এটা একটু ক্যালকুলেশন আমাদের করতে হবে। চলো টাইম নষ্ট করবো না, ক্যালকুলেশন আমি করে রেখেছি, দেখে নাও। দেখলে ম্যাট্রিক্সটা, এর বিপরীত ম্যাট্রিক্স, একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই। তো এক্ষেত্রে দেখো আমরা অ্যান্সার আমাদের এ নাম্বার অপশন হলো রাইট। কীভাবে হচ্ছে দেখো, প্রথমত এটা লিখলাম, তারপরে আমরা দেখো এই যে পোর্শনটা আছে, খেয়াল করো কী করলাম এখানে, দেখো এই যে পোর্শনটা আছে এটা, এই যে দেখো এইখানে নেওয়া হলো, তো মডুলাস অফ এ যেটা আছে সেটার মান হচ্ছে 1। তো অ্যাডজয়েন্ট অফ এ, এটার অ্যাডজয়েন্ট অফ এ যদি বের করি তাহলে এলিমেন্টগুলো কী হয়ে যাবে, দেখো এই যে দেখো এইভাবে বের করতে হয় অ্যাডজয়েন্ট অফ, এই যে কেটে দিলাম, হ্যাঁ ধরো কালার চেঞ্জ করে দিচ্ছি, দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই যে এলিমেন্ট আছে নীল কালারটা ফলো করো, এটা এই বরাবর চলে আসবে অ্যাডজয়েন্টে, জানো তো। আবার একই রকম দেখো এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা, এই যে এ কমা এটা পাঁচ পোর্শনটা আছে, এটা এদিকে নিয়ে আসলাম। তো যাই হোক দেখো এই ভ্যালুটা বের করলে পরে আমাদের এরকম আসবে, এই পোর্শনটা আসলো, জাস্ট ইনভার্সটা আমাদের এই মানটা আসবে। ওকে, দেখলে এবার চলে আসছি পরের প্রশ্নে। দেখো এই উত্তরটা দেখে রাখো। নেক্সট 11 নাম্বার, দেখো 4 মাইনাস কে, তারপরে দেখো 2 - 2 আছে, তারপর 3 আছে। ম্যাট্রিক্সটির কোনো বিপরীত ম্যাট্রিক্স না থাকলে কে এর মান কত হবে? 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছিল। এবার তাহলে চলো আমরা এটা সলভ করবো। এটাও কিন্তু ইজি একটা ম্যাথামেটিক্স, ভেরি ইজি ম্যাথামেটিক্স। এক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এ আমাদের বের করতে হবে। দেখো এখানে প্রথমতই একটা আমাদের কিন্তু ক্লু দিয়ে দিয়েছে, সুন্দর ক্লু, যে বিপরীত ম্যাট্রিক্স না থাকলে, অর্থাৎ এক্ষেত্রে ডেট ভ্যালু যেটা আছে, অর্থাৎ ডেট অফ এ, এটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স যেহেতু নাই, তার জন্য এটা কী হবে, ইনভার্স থাকবে না। ইনভার্স না থাকলে কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। 0 হওয়া মানে কি, দেখো 4-এর সাথে 3 গুণ করে তাহলে কী হবে, 3 × 4 = 12 হবে। আর এই দেখো মাইনাস কে এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কী হবে, -2 আর -k, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে 2k হয়ে যাবে, তাই না। আর সূত্রেতে কী বলে, যে সূত্রে একটা মাইনাস হয়, তাই না, তাহলে সূত্রতে মাইনাস হতে মাইনাস প্লাস, এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, আর সূত্রতে মাইনাস, অর্থাৎ এক্ষেত্রে 2k আমাদের হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, দেখো 2k = আমাদের আসছে কত, 12, আর k = আসছে কত আমাদের 12/2 = আমাদের কত আসছে 6। একদম ইজি, ম্যাথামেটিক্স মানে ইজি। তুমি যদি ইজি ভাবো, অনেক কঠিন ম্যাথামেটিক্সে তুমি সহজে নামিয়ে দিয়ে আসতে পারবে। তার জন্য ভাবো ম্যাথামেটিক্স ইজি এবং তুমি সব পারবে। নিজের উপর কনফিডেন্স নিয়ে আসো, বিশ্বাস রাখো যে তুমি পারবে। ওকে, রিল্যাক্স বেটা, রিল্যাক্স। পরীক্ষার আগে রিল্যাক্স থাকো, যত শান্ত থাকবে তত ভালো। ওকে, চলো দেখো এর অপশন আমাদের এ কিন্তু ম্যাচ করে গেল। চলে আসছি নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 12, দেখো 12তে প্রশ্নটা বলেছে, যদি এম আর এ 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় এবং M' এর পরিবর্ত হয়, তবে অ্যাডজয়েন্ট অফ, দেখো বলেছে M' মাইনাস অ্যাডজয়েন্ট অফ M, দেখো ব্র্যাকেটের বাইরে দেখো ড্যাশ লাগছে, তাই না, ম্যাট্রিক্সটি হলো, এটা কোন ধরনের ম্যাট্রিক্স হবে সেটা আমাদের লিখতে হবে। কোশ্চেনটা যথেষ্ট ভারী লেভেলের কোশ্চেন, কারণ WBJEতে এসেছিলো 19-এ। তো খুবই ইজি ম্যাথামেটিক্স আমি বলবো। কীভাবে, দেখো এখানে তুমি নর্মালি চিন্তা করো যে অ্যাডজয়েন্ট অফ, যদি বলি আমি যে এম ড্যাশ যেটা আছে, যেটা কন্ডিশনাল, এই যে এই কন্ডিশনটা, এটা আমরা লিখলাম, মাইনাস অফ অ্যাডজয়েন্ট অফ, কি বলছে যে এম এর কি বলছে যে ইনভার্স, এই কী বলবো ড্যাশ ম্যাট্রিক্স হলো, এই ম্যাট্রিক্সটা কী হবে আমরা এটা লিখবো। দেখো এই ক্ষেত্রে আমরা এই টোটাল পোর্শনটাকে আমরা অ্যাডজয়েন্টের প্রপার্টিতে কি বলি, যে এই যে এম ড্যাশ যেটা আছে এটাকে আমরা এইভাবে কিন্তু লিখলাম, ঠিক আছে। আর দেখো এই যে অ্যাডজয়েন্টের প্রপার্টিতে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকেও আমরা সিমিলার ওয়েতে অ্যাডজয়েন্ট অফ এম ড্যাশ কিন্তু লিখতে পারি, অর্থাৎ টোটালটাকে এইভাবে আমরা লিখলাম। এবার সিমিলার পোর্শন কেটে দিলাম, কেটে দিলে কি আসবে, দেখো 0 চলে আসলো, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কিন্তু শূন্য ফর্মেশন করছে, অর্থাৎ এক্ষেত্রে শূন্য ম্যাট্রিক্স কিন্তু আমরা পাবো। একদম ইজি কনসেপ্টের ম্যাথামেটিক্স, অবশ্যই ভয় পাবে না, একদম মন দিয়ে পড়বে এবং সিম্পল থাকবে। একদম সিম্পল বলতে নিজের মনটাকে শান্ত রাখবে, শান্ত শান্ত শান্ত। ওকে, ভালো হবেই হবে, একদম রিল্যাক্সে থাকো, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে।
ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে দেখবে অনেক কঠিন কঠিন অঙ্ক তুমি সলভ করে দিতে পারবে, কারণ তুমি কত কঠিন কঠিন অঙ্ক দেখবে করে দিতে পারো, তাই না? তো পরীক্ষার হলটাকেও নর্মাল ভাবতে হবে। ওকে, রিল্যাক্স থাকো, শান্ত মাথায় সব কিছু হবে। আর শান্ত না থাকলে অনেক সহজ অঙ্ক দেখবে ক্রিটিক্যাল মনে হবে। অনেক সময় দেখবে আমরা বাড়ি এসে দেখি সেই অঙ্কটা তুমি পারতাম, পরীক্ষাতে পারলাম না, বাড়ি থেকে করে গেছিলাম, পারলাম না। তার কারণটা কি? তার কারণটা আমরা হচ্ছে কি অস্থির হয়ে যায়, ডিপ্রেশন, টেনশন ইত্যাদিতে ভয়ে আক্রান্ত হয়ে যায়, হওয়া যাবে। তুমি রিল্যাক্স থাকো, রিল্যাক্স থাকলে কঠিন অঙ্ক একটা অজানা ম্যাথামেটিক্সও তুমি করে দিয়ে আসতে পারবে। আর অবশ্যই যেগুলো সোজা প্রশ্ন সেগুলো সবার আগে করার চেষ্টা করবে, তাহলে মনের মধ্যে একটা কনফিডেন্স হয়ে যাবে। আর কনফিডেন্স তৈরি হয়ে গেলে কঠিন অঙ্কও কিন্তু পারবে। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্নে। দেখো 13 নম্বর প্রশ্নতে বলছে যে এ ও বি ম্যাট্রিক্সের জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি, এবং তার সঙ্গে বলেছে দেখো এ প্লাস বি হলে দেখো আমাদের কোন কন্ডিশনটা এখানে হোল্ড করবে। তো অবশ্যই এটা কিন্তু একটা প্রপার্টির মধ্যে আমরা বলতে পারি। তো প্রপার্টিটা আমরা প্রমাণও করে দিতে পারবো যে কীভাবে এটা আসছে। তো অবশ্যই এটা আমাদের দেখো এই প্রপার্টি থেকে আমরা ডাইরেক্ট বলবো যে এর অ্যান্সারটা কিন্তু হবে বি নাম্বার, এ বি ইকুয়ালস টু বি এ। কেন হচ্ছে তুমি চিন্তা করো, এই যে দেখো ফর্মেশনটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আমি এখানে ডাইরেক্ট সেকেন্ড লাইন লিখে দিই। হ্যাঁ, তো এখানে আমরা অবশ্যই লিখতে পারি, দেখো এই যে এটাতে লিখতে পারি আমরা, এই যে এটাকে ভাঙবো। হ্যাঁ, এটাকে ভাঙলে আমরা পাচ্ছি দেখো এ স্কোয়ার, রাইট, তারপরে পাচ্ছি কীরকম মাইনাস পাচ্ছি এ বি, তারপরে কী পাচ্ছি, তারপরে দেখো পাচ্ছি হচ্ছে বি এ, তারপরে তার পাচ্ছি হচ্ছে আমরা অবশ্যই একটা মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। আচ্ছা, পেলাম। এটা কি বলতো অ্যাডিশন প্রপার্টি বা সংযোগ প্রপার্টি থেকে আমরা পাই, তো এই ফর্মেটটা পেলাম। তো এই যে পোর্শনটা আছে এই টোটাল পোর্শনটাকে এবার আমাদের এই সাইডে নিয়ে আসতে হবে। এই সাইডে তো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সাইডে যদি নিয়ে আসি তাহলে আমাদের টোটালটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে গেলে দেখো আমাদের এটা আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে, মাইনাস এ স্কোয়ার আসছে, দেখো প্লাস এ বি আসছে, তারপরে দেখো এদিকে কী আসছে মাইনাস অফ কী আসছে আমাদের মাইনাস অফ থাকছে, দেখো এ বি থাকছে, আর এদিকে লাস্টে দেখো এটা এদিকে চলে আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু পোর্শনটা হয়ে যাবে 0। তো টোটাল পোর্শনগুলোকে যদি আমরা কেটে দিই, দেখো সিমিলার পোর্শনগুলোকে কাটলে আমাদের কী থাকছে দেখো পুরো থাকছে শুধুমাত্র এ বি মাইনাস বি এ ইকুয়ালস টু থাকছে এটা বি এ, এটা হচ্ছে বি এ, যাই হোক এটা বি এ হবে, এটা বি এ হবে, আমি ভালো করে লিখে দিচ্ছি, এই যে বি এ হবে এটা। হ্যাঁ, দেখো বি এ ইকুয়ালস টু পাচ্ছি কত 0, দ্যাটস ইমপ্লাই এ বি ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি বি এ। এবার বলো কোন কন্ডিশনটা হোল্ড করলো, ক্লিয়ার হলো কনসেপ্ট? তো এইভাবে ইজিভাবে কিন্তু সব অঙ্ক হয়ে যাবে, একদম রিল্যাক্স থাকো। চলে আসছি নেক্সট প্রশ্নে। দেখো 14 নম্বর প্রশ্ন রয়েছে, যদি এক্স ওয়াই এবং জেড সকলে একের চেয়ে বড় হয় তবে বলছে যে ওয়ান লগ কী আছে, এটা যেই 16তে এসেছিলো একটু দিলাম হার্ড লেভেল, যাই হোক দেখো 1 আছে লগ এক্স, তারপর ওয়াই আছে লগ এক্স জেড রয়েছে লগ ওয়াই, এই যে ফর্মেশনটা রয়েছে এর মান কত হবে আমাদের এটা বের করতে হবে। ওকে, চলো আমাদের এটা সলিউশন করতে হবে, অনেক বড় একটা ম্যাথামেটিক্স। তো পরীক্ষার আগে সলিউশনটা দেখে নাও। অ্যান্সার হবে সি। কীভাবে হচ্ছে এই দেখো। ওকে, এগুলো তো সব লগের প্রপার্টিতে আসে। দেখো লগের প্রপার্টিতে এই পোর্শনটাকে কী বলা হয়, এটাকে দেখো লগ অফ, যদি আমাদের এ হয় উপরে যদি বি হয় তাহলে আমরা লিখতে পারি লগ অফ ভি ডিভাইডেড বাই লগ অফ এ, তাই না? দেখো এই প্রপার্টিটাকে কিন্তু আমরা এখানে ইউজ করলাম, সিমিলারভাবে এই প্রপার্টিটাকে এখানে ইউজ করলাম। দেখো প্রত্যেকটাকে ভেঙে ভেঙে লিখলাম, লেখার পরে এই যে দেখো নিচের যে বাই ফরমেশন আছে লগ এক্সটাকে কমন নিয়ে এখানে নিয়ে আসলাম, আবার দেখো আছে, তারপর দেখো আছে লগ ওয়াইটাকে নিয়ে আসলাম, এভাবে প্রত্যেকটা জিনিসটা কমন নিয়ে আসলাম, বাকি ভিতরে আমাদের এই পোর্শনটা থেকে গেল। আচ্ছা, এই পোর্শনটা যখন থেকে গেল দেখো এখানে আমাদের সিমিলার পার্ট যদি আমরা এই টোটালটাকে সিমিলার ভাবে তাহলে এটাও বেরিয়ে যাবে, এটা ভাবলে এটাও বেরিয়ে যাবে। তাহলে এটা বেরিয়ে গেলে এই ফর্মটা কী হচ্ছে, এখানে দেখো কালার চেঞ্জ করে দিচ্ছি, কমন চলে গেলে 1 থাকবে রাইট, 1 থাকবে, এটা তো সিমিলার হয়। এবার এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে এটাতে কী হবে 0 হয়ে যাবে, তারপর দেখো এই যে এটা 0 হয়ে যাবে। দেখো এই যে এই পোর্শনটা আমি এবার এখানে লিখছি, দেখো টোটাল ফর্মেশন 0 হয়ে যাবে, তাই না? তাহলে 0 মানে এটার থেকে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে 0 চলে আসছে। তো 0 চলে আসলে টোটালটা কী হলো 0 হয়ে গেল, ডিটারমিনেন্টের ভ্যালুটা, তাহলে এটা 0 হয়ে গেল, 0-এর সাথে এটা মাল্টিপ্লাই করলে পরে আমাদের আলটিমেটলি 0ই হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে আমাদের এটা কিন্তু রাইট হলো। এবার আসছে 15 নম্বর প্রশ্ন, যদি এ কস্ট বলেছে দেখো 7AB 8 রয়েছে, এ কস্ট এ ট্রান্সপোজ হয় তবে আমাদের কি বের করতে হবে সেটাই আমাদের, চলো এখন শুরু করছি বের করা। রিল্যাক্স থাকো, একদম শান্ত মাথা, সব কিছু হবে। তো আমাদের এক্ষেত্রে এই আমাদের কন্ডিশনে দেওয়া আছে এ ট্রান্সপোজ, কোনো ব্যাপার না, করে দিচ্ছি এখনই। রিল্যাক্স থাকো, রিল্যাক্স, পরীক্ষার আগে রিল্যাক্স, সব হবে 7, তারপরে আসছে দেখো এখানে আছে কত বি আছে, থাকুক, এ আছে 8 আছে। মনটাকে বোকা বুঝাও যে তুই পারবি রে মন, অত ডিপ্রেশন টেনশনের কিছু নাই, সব হবে। রিল্যাক্স,
অনেকে প্রচণ্ড টেনশন নিচ্ছ ফিজিক্স নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে, যেটা চলে গেছে সেটাকে তুমি ঠিক করতে পারবে, আর তো যেটা আছে সেটার প্রতি ফোকাস করো। তুমি অনেক পড়েছো, জাস্ট এটার বিশ্বাস রাখো, দেখো সব হয়ে যাবে। ওকে, দেখো এই দুটো পোর্শন আমরা পাচ্ছি। আচ্ছা দেখো এ ট্রান্সপোজে কিন্তু এই যে ফরমেশনটা এখানে এলো। ওকে, এ ট্রান্সপোজ কিন্তু এটা। আচ্ছা এটাকে যদি ক্যালকুলেশন করে দেখো 7 8 56, এখানেও 7 8 56, তাহলে কি 56, আর এ আর বি হচ্ছে, চলো আমরা লিখে দিই এখানে। কিন্তু না, এটা আর একটা শর্টকাটে একদম ডাইরেক্ট এত মানটা না বের করে আমরা আরেকটা ডাইরেক্ট প্রসেস করি। দেখো এই যে বি বি এ বাস এ ইকোয়ালস টু বি, বাস এইভাবেও কিন্তু আমরা অনেক সময় করতে পারি। তো এ ইকোয়ালস টু বি দেখো অপশন এতে তাই আছে। হ্যাঁ তুমি এটাকে সিম্পলভাবে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এ বির মানটাও বের করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু এইভাবে এলিমেন্ট আমরা ইকুয়ালি করে নিয়ে আসতে পারি। ওকে, দেখো এখানেও কিন্তু বি ভি এ ব্যাপারটা আসছে। চলে আসছে নেক্সট প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন দেখো বলেছে যে এ বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্তে ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সমান হয় তবে একে বলা হবে, থিওরি রিলেটেড প্রশ্ন। তো একে বলা হবে কি, দেখো এখানে ভালো করে পড়ি প্রশ্নটা। একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্তে এ ট্রান্সপোজ এর সমান হয়, তার মানে এটা কিন্তু ইকুয়ালিটির কথা বলছে, তবে একে বলা হবে, একে অবশ্যই প্রতিসম ম্যাট্রিক্স আমরা বলতে পারি। এটা কিন্তু উত্তর হবে প্রতিসম। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার এর মান কত, যেখানে লিমিট এক্স টেন্ডস টু 0 বলেছে। এর দেখো একটা শর্টকাট প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, এটা বিএসসিতে অ্যাপ্লাই করে, বিএসসি ম্যাথমেটিক্সে এল হসপিটালস রুলস বলে একটা নিয়ম রয়েছে, সেই নিয়মে তুমি খেয়াল করে দেখো, এই যে এক্সের জায়গায় যদি 0 বসে, এই পোর্শনটা 0, রাইট, এটা 0 হয়ে যাবে। আর এই যে উপরের যে পোর্শনটা রয়েছে এখানে 0 হবে, রাইট। এক্সের জায়গায় এই দেখো কস এক্সের জায়গায় 0 বসালে কী হবে, কস 0 মানে 1 হবে, এখানে -1, তাহলে এই পোর্শনটাও কিন্তু আলটিমেটলি 0 আসছে, অর্থাৎ উপরেও 0 নিচেও 0, অর্থাৎ এটা কিন্তু একটা 0/0 ফর্ম, 0/0 ফর্ম কিন্তু এটা হচ্ছে। যেহেতু 0/0 ফর্ম হবে তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, ডিফারেন্সিয়েট করলে এটা কী হবে, 2x হবে, রাইট। আর এই যে পোর্শনটা আছে এই টোটাল পোর্শনটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করার পরে দেখবে একটা এখানে মান পাবে, এটা cos x দিয়ে sin x দিয়ে ট্রান্সফার হবে, এবং এই পোর্শনটা কিন্তু মুক্ত হলো না, আবার এটাকে দেখবা মান বসলে 0/0 ফর্ম পাবো, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে আমাদের উপরে কী আসবে বলো তো, উপরে আবার cos sin দিয়ে থেকে যাবে, কিন্তু নিচের দেখো এক তো ভ্যানিশ হয়ে গেল, cos sin থেকে গেল, আর নিচের যেটা আছে 2x টা রিমুভ হয়ে গেল, শুধুমাত্র আমাদের একটা 2 পড়ে থাকবে, কারণ এক্সট্রা ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাচ্ছে। আর এই যে পোর্শনটা আছে এখান থেকে আমরা একটা সিম্পল ওয়েতে একটা cos x পেয়ে যাব, যেখানে এক্সের জায়গায় 0 বসলে সেটার মান হয়ে যাবে 1। তো এইভাবে কিন্তু 1/2 আমরা পেতে পারি। চলো এর সলিউশন আমি করে রাখলাম তোমাদের বইয়ের নিয়মে, দেখে নাও। তোমাদের বই তো একদম ইজি, তোমাদের সিলেবাস অনুসারে বইয়ের যে নিয়মগুলো রয়েছে ইজি রয়েছে, দেখলে? আচ্ছা চলো চলে আসছে নেক্সট প্রশ্ন 18 নাম্বার। লিমিট এক্স টেন্ডস টু লগ ই বেস দেখো বলেছে 3 ই টু দি পাওয়ার 3x + 2 এর মান কত হবে। আগের কোশ্চেনটা কিন্তু দেখলে রিপোর্ট, এবার চলো এই প্রশ্নটা আমরা সলভ করি। এই ক্ষেত্রে দেখো তুমি চিন্তা করো, এই যে পোর্শনটা রয়েছে কোনটাতে অ্যাপ্লাই করলে শর্টকাট তাড়াতাড়ি উত্তর বেরিয়ে যাবে। শর্টকাট দেখো 3 টু দি পাওয়ার 3 মানে কত, 27 রিলেটেড কোনো অ্যান্সার থাকলে কিন্তু এক্ষেত্রে মিলে যাবে, অর্থাৎ 10 নম্বর সি। এটা তো শর্টকাট টিক্স দিলাম, কিন্তু সবসময় শর্টকাট টিক্স কাজে দেয় না। তো দেখো এটা কীভাবে হচ্ছে, মনে করো দেখো লিমিট এই যে পোর্শনটা আছে লগ ই বেস 3, যেহেতু 3/3 ব্যাপারটা বলছে না, তাহলে আমরা লিখতে পারি এক্স টেন্ডস টু লগ ই বেস 3, আর এখানে লিমিট যেটা বলছে এলটি, লিমিট বা এলটি যাই বলো না কেন, এটার মানটা যেটা আছে দেখো লগ ই বেস 3, আর উপরের পোর্শনে আসবে দেখো ই টু দি পাওয়ার 3x লিখলাম, আর একটা পোর্শন ডট আকারে লিখে দিলাম, এই যে পোর্শনটা আছে +2 এটাকে জাস্ট আমরা কী করলাম বলো তো, ই টু দি পাওয়ার 2 করে লিখে দিলাম, এটা বাদ দাও, এই পোর্শনটা বাদ দাও, তাহলে ই স্কোয়ার আমরা এখানে লিখলাম, ওকে ই স্কোয়ার। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে যদি এক্সের জায়গায় আমরা ই বেস 3 বসাই, তাহলে প্রথম পোর্শনটা ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে কত, ই স্কোয়ার চলে আসবে শর্টকাটে, আর পরের পোর্শনটা আমাদের ই টু দি পাওয়ার 3 log 2 চলে আসবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে, ই স্কোয়ার আসবে, আর এখানে আসবে 3 টু দি পাওয়ার 3 চলে আসবে। এইবার এই পোর্শনটার মান আমাদের বের করতে হবে, তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে 27, আর এখানে থেকে যাচ্ছে ই স্কোয়ার। এই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল, বুঝলে? চলো এর সলিউশন এখানে করেও রাখলাম, দেখে নাও। ওকে চলে আসছে নেক্সট প্রশ্নতে 19 নাম্বার। লিমিট এক্স দেখো 1/x ইন্টু বলছে কি 1 + x টু দি পাওয়ার 8 - 1 এর মানটা কত হবে, যেখানে x টেন্ডস টু 0 বলেছে। এটাও একদম ইজি একটা ম্যাথমেটিক্স, দেখো একদম সিম্পল ম্যাথমেটিক্স, এই সলিউশন করে দিলাম। 1 + x টাকে z ধরলাম, এবং x টেন্ডস টু 0 হলে পরে z ইকুয়ালস টু কি হবে, 1 হবে। তো লিমিট x টেন্ডস টু 0, তাহলে 1 + x এর দেখো এখানে যে পোর্শনটা আছে টু দি পাওয়ার কিউব -1 লিখলাম ডিভাইড বাই x। তো এখানে আমরা
জাস্ট এই ভ্যালুটা বসাবো, কী বলবো, টু দি পাওয়ার কিউব না, টু দি পাওয়ার 8। তো এখানে এই যে পার্টটা আছে আমরা এটা কিন্তু জেড ধরে নিয়েছিলাম, তাহলে এখানে জেড টু দি পাওয়ার 8 মাইনাস 1 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই জেড মাইনাস 1। এইবার এখানে জাস্ট মানটা পুট করে দাও, এই যে জেড টেন্স টু 1 বসিয়ে দিলাম, দিলে পরে আমাদের কি আসছে, শুধুমাত্র এই পোর্শনটা আসছে, অর্থাৎ 8। আচ্ছা, এটা এল হসপিটালে যদি করি তাহলে কী হয় দেখো, জেড টু দি পাওয়ার 8 ডিফারেন্সিয়েট করলে কী হবে, 8 জেড টু দি পাওয়ার 7, আর 1-এর করলে যেটা 0 দরকার নেই, আর নিচে যেটা আছে জেডের ডিফারেন্সিয়েট করলে 1 হচ্ছে, মাইনাস 0 হচ্ছে, তাহলে 8 ইন্টু হচ্ছে কত বলো তো, জেড টু দি পাওয়ার 7 হচ্ছে। এবার এই যে নিচের পার্টটা তো 1 হয়ে গেলো, এবার জেড টার্ন্স টু 1 করলে কী হবে, 8.1 হয়ে যাবে। তো এই পোর্শনটা বাদ দাও তুমি, এই নিয়ম, এই বাকিটা দেখো এল হসপিটাল রুলস লাগাই দিলাম। তো এখানে কী হয়ে যাবে দেখো, 8 অক্ষে 8, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, 8 অক্ষে 8 অর্থাৎ 8 অক্ষে 8। নাম সূত্রটা কী বললাম, এল হসপিটালস রুল। বিএসসি ম্যাথমেটিক্সে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এগুলোর নিয়মে করি, এল হসপিটালস রুলসে। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্নে। তো এখানে দেখো 20 নম্বর, ডি ডি এক্স অফ 2x³ প্লাস 5 টু দি পাওয়ার 10 বলছে 60x² fx হলে fx এর মান কত হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, দেখো 2011 কোশ্চেন, 20 নম্বরের সলিউশন। খুব ইজি নিয়মে করলাম, দেখো ডি ডি এক্স অফ রয়েছে এখানে 2x³ প্লাস 5 টু দি পাওয়ার 10, এখানে 60x² প্লাস fx যেটা প্রশ্ন রয়েছে সেটাই টুকলাম। এবার এটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে 10 বেটা কী হবে, 10 বেটা সামনে চলে আসে বসে পড়বে, আর এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা এখানে হয়ে যাবে। এবার গল্পটা হচ্ছে এই যে দেখো পার্টটা থেকে গেল না, এই যে এই পার্টটা, এটার আবার সেপারেট ডিফারেন্সিয়েট হবে। তাহলে 3 সামনে নামলে 3 দুগুণ 6, আর এক্সের একটা পাওয়ার কমলে পর কী হবে, শুধুমাত্র কী হবে দেখো, আমাদের x² থেকে যে পার্ট 6x² এখানে থেকে গেলো, আর এটার ডিফারেন্সিয়েট দেখো এই পোর্শনটা, এটা ডিফারেন্সিয়েট বলেনি, এটা নর্মাল আছে, কারণ এখানে ডিডিএক্স কিন্তু এখানেই আছে, তার জন্য এটা করলাম, এটা করছে এটা, বাস কাটাকাটি করলে পরে আমাদের এফএক্সের একটা সুন্দর মান পেয়ে গেলাম এখান থেকে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হলো। চলে আসছে নেক্সট প্রশ্নতে, 21 নম্বর, যদি y = log 10 বেস x হয় তবে dy dx হবে। এখানে log 10 বেস e ডট 1/x কোনটা হবে, না বি নাম্বার log e 10, তারপরে দেখো বলেছে 1/x। চলো অ্যান্সার দেখো, খুব তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে এখান থেকে, কারণ পরীক্ষা রিল্যাক্সে ঘুমাতে হবে, পরীক্ষায় যেতে হবে, তাই না। তাতে দেখে নাও, সলিউশন দেখে নাও, রিল্যাক্সে দেখে নাও, একদম ইজি সলিউশন, বোঝার একদম ইজি। দেখো এখানে, ওকে, একদম বুঝতে পারলে তো, একদম ইজি রয়েছে এটা। চলে আসে দেখো 22 নম্বর, যেগুলো ইজি আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমরা দেখে দেখে বুঝে নেবে, একদম ইজি। 22 নম্বর দেখো বলছে, যদি ডিডিএক্স অফ, দেখো ডিডিএক্স অফ tan ইনভার্স x টু দি পাওয়ার 3 = k tan ইনভার্স x কী বলেছে, স্কোয়ার ডিভাইড বাই 1 + x² হয়, তবে k এর মান হবে কত। এটাও একদম সিম্পল ম্যাথামেটিক্স, ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের। কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। ওকে, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে দেখো, আমাদের 3 আসবে, একটা 3 আসবে, একটা tan ইনভার্স কী আসবে, tan ইনভার্স x আসবে, তার উপরে স্কোয়ার হবে, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে আমাদের কী হয়, 1 + x² হয়, বসিয়ে দেবো। আর এদিকে যে পোর্শনটা রয়েছে সেটা হবে কি, k হবে tan ইনভার্স কী হবে, tan ইনভার্স এখানে হবে দেখো শুধুমাত্র x এর যেটা রয়েছে সেটা স্কোয়ার হলো, কারণ এখানে তো DDX নেই, তাহলে এখানে ডিফারেন্সিয়েট আমরা কেন করতে যাবো, তাই না। একদম সিম্পল, পরীক্ষার সময় কিন্তু আমরা এতটা প্রেশারে থাকি সবগুলোকে ডিফারেন্সিয়েট করে দিয়ে আসি, কিন্তু না, এবং ডিফারেন্সিয়েট করে যখন উত্তর মিলে না তখন আমরা একদম ডিপ্রেশনে চলে যাই। তার জন্য বলছি প্রশ্নটা খেয়াল করবে, যে এখানে ডিফারেন্সিয়েট বলছে ফার্স্ট পার্ট, তো ফার্স্ট পার্ট ডিফারেন্সিয়েট করবো, আর কিচ্ছু না, আর এই পার্টটা যেরকম আছে সেরকমই থাক। এবার টোটাল পার্টে এটা কেটে যাচ্ছে, কাটার পরে এটা দেখো কিছু কেটে যাচ্ছে, এখান থেকে জাস্ট কে এর মান পেয়ে যাবো, কি কে এর মান হয়ে যাবে 3। কনসেপ্ট ক্লিয়ার হলো। চলো নেক্সট প্রশ্নতে যাবো। কোশ্চেন নাম্বার 23 বলছে x = 80² y = 280 হলে dy dx কত। এটাকে ডিফারেন্সিয়েট করে, এটা ডিফারেন্সিয়েট করে, পরীক্ষার সময় অত টাইম নাই ভাই, সিম্পলভাবে করে নাও, কারণ সবই এমসিকিউ, বড় প্রশ্ন না যে ডিটেলস বোঝাতে হবে, তাই না। তো দেখো এটাকে যদি করে দিলে আমাদের কি আসবে, দেখো এটার ডিফারেন্সিয়েট মানে কি, দেখো dy dt মানে কি, dy dt মানে হচ্ছে 2a হবে, তাই তো। একই রকম এই যে x এর ডিফারেন্সিয়েট করলে কি আসবে, দেখো 2at হবে, তাই না। এই যে দেখে কেন হচ্ছে, দেখো a t আছে, t স্কোয়ার আছে, জন্য 2 এখানে সামনে চলে আসবে, অর্থাৎ এটা হচ্ছে dx dt হলো, বাস এখানে মানটা পুট করে দাও, তাহলে dy dt-র মান কত আছে, দেখো এখানে 2a আছে, dy তে 2 আছে, লিখে দিলাম, আর টি তো কেটে যাবে, dt কেটে যাবে, তো অনলি dx = কী হবে, 2at হবে, অর্থাৎ এখানে 2a কেটে গেল, বাস 1bt থেকে গেল, অর্থাৎ এখানে কিন্তু 1/t থাকছে, অর্থাৎ অপশন নাম্বার আমাদের মনে হচ্ছে ডিটা কারেক্ট, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার হলো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এটার সলিউশন করে রাখছি, দেখো। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্নে 24 নম্বর, যদি x² + y² = 4 হয় তবে y dy dx + x কোশ্চেন চিহ্ন। আচ্ছা, তোমাদের একটা স্যাম্পল কোশ্চেন পেপার দিয়েছে না বোর্ডের থেকে, হ্যাঁ ওটা আমি সলভ করবো, কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো। ওকে, ওটাও টাইম পেলে দেখে নিও। হ্যাঁ, ওখানে কোশ্চেন রয়েছে যথেষ্ট লেভেলের, ইংলিশ ভার্সন কোশ্চেন, কোনো ব্যাপার না, ইংলিশ বাংলা ভার্সন হলেই হলো, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কোনো চাপ নেই। ওকে, দেখলে কোশ্চেনটা, দেখলে চলো সলিউশনটা দেখে নেই।
ওকে, ভেরি ইজি সলিউশন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। এটা ডিফারেন্সিয়েট করলে কী আসবে দেখো, প্রথম প্রশ্ন ডিফারেন্সিয়েট যদি করি তাহলে এখানে কী আসবে 2x, দেখো এখানে 2x লিখলাম, এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এটা ওয়াই স্কোয়ার আছে, এই ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কী হবে 2y হবে, আর ওয়াইয়ের জন্য একটা ডিওয়াই ডিএক্স বেরোবে। আর এখানে তো কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ জিরো, তো এখানে জিরো আমরা লিখে দিলাম। তাহলে এখানে দেখো এই যে পার্টটা রয়েছে এক্স, এটা টু আছে, এই টু কেটে দাও, বা এদিকে তুমি জিরোর সাথে ই করে দিয়ে ভাগটাগ করে তুমি জিরো করতে পারো, যেহেতু সিমিলার পোর্শন রয়েছে বাদ দিয়ে দিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আসছে কত আমাদের 0। বুঝতে পারলে? তার মানে এই পোর্শনের ভ্যালুটা কিন্তু আমাদের 0 আসলো, অর্থাৎ অ্যান্সার কিন্তু আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার ডি হচ্ছে রাইট। চলে আসছে নেক্সট প্রশ্ন। দেখো 2009 এসেছিল 2y = x স্কোয়ার বক্রে 2,2 বিন্দুতে অবিলম্বের প্রবণতা কত? আমাদের এক্ষেত্রে dx dy বের করতে লাগবে। দেখো কেন dy dx, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 2y = x স্কোয়ার রয়েছে, কেন 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 এখানে dy dx কেন হলো না? কারণ আমরা y স্কোয়ার জানি যে 4x, এই ফর্মেশন জানি, তখন আমরা dy dx বের করি, তাই না? কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে দেখো x স্কোয়ার, অর্থাৎ dx dy বের করতে হবে। পরীক্ষায় আমাদের খুব কিন্তু ভুল হয়। তার থেকে বড় কথা এখানে কিন্তু বলে দিচ্ছে অবিলম্ব। দেখো অবিলম্ব ব্যাপারটা বুঝলে তো? প্রত্যেকটা খেয়াল করবে পরীক্ষার হলে। অনেক সময় হয় জানো, আমরা খেয়াল করি না প্রশ্নে, ডিওয়াই ডিএক্স বের করতে চলে আসি, কিন্তু অ্যাকচুয়ালি বের করতে হবে ডিএক্স ডিওয়াই, আবার সময় ডিওয়াই ডিএক্স বের করতে লাগে। তো অবশ্যই খেয়াল করবে এগুলো। তো দেখো সিম্পল ক্যালকুলেশন করলাম এখানে, করার পরে দেখো এই যে মানটা চলে আসলো, 2,2 বিন্দু করলাম, সেখানে অবিলম্বের প্রবণতা এই যে দেখো পোর্শনটা আছে, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনে এই যে দেখো পয়েন্টটা আছে, জাস্ট মান বসিয়ে দেবো, দিলে পরে আমাদের এরকম একটা সলিউশন আসবে। আর অবিলম্বের ক্ষেত্রে কী হয়, সেটা মাইনাস ফর্মে হয়, তো মাইনাস ডিএক্স ডিওয়াই আসলো, বাস সেটা হয়ে গেল অ্যান্সার। তো ইজি ম্যাথমেটিক্স। এবার দেখো 26-এর, এর কোন মানের জন্য fx = a sin x + 1/3 sin 3x অপেক্ষকের x = π/3 প্রান্তিক মান থাকবে? দেখো অ্যান্সার দেখো ভেরি ইজি। এর একটা রয়েছে f ড্যাশ এক্স, কী করলাম আমরা ডিফারেন্সিয়েট করলাম আমাদের কি আসবে দেখো a cos x + cos 3x আসবে, তো f ড্যাশ π/3 মানে কী হবে 0। তাহলে পরে এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো, এবং প্রত্যেকটা জায়গায় x এর জায়গায় আমরা কী বসাবো π/3 বসাবো। বসালে পরে দেখো এই π/3 বসালে কী হবে cos π/3 মানে হচ্ছে 1/2। আর এদিকে দেখো কী আছে দেখো cos দেখো 3.π/3, কারণ এখানে 3x আছে, তাহলে আমাদের 3 কাটলে শুধুমাত্র পাই, আর cos পাই মানে কত 180, 100 cos 180 মান কত -1, তো -1 লেখালাম। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এর মান আসবে 2। কনসেপ্ট হয়ে গেল। চলে আসছে নেক্সট 27 নাম্বার, y = x³ অপেক্ষকের x = 0 বিন্দুতে অবকল গুণাঙ্ক 0, অতএব ওই বিন্দুতে অপেক্ষকটির কি হবে? দেখো 2011-তে এসেছিল, ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এখানে যেহেতু 0 বলে দিয়েছে, তাহলে আমাদের প্রান্তিক মান থাকতে পারে, আবার চরম অবম ব্যাপারটাও থাকতে পারে, তো কনফিউশন, তার জন্য আমরা সলিউশন করবো এখন। চলো দেখো 27 নম্বর সলিউশন এখানে আছে। প্রথমতই আমরা এখানে y = x³ লিখলাম, ডিফারেন্সিয়েট করলাম dy dx = 3x² হয়ে গেল। এই টোটাল পোর্শনটা কি হচ্ছে 0, তাহলে x এর জায়গায় আমরা কি করব 0 পুট করব, 0 পুট করলে এটা 0 হয়ে যাবে। তাহলে x = 0 বিন্দুতে fx এর প্রান্তিক মান আছে, যেহেতু 0 বিন্দু বলেছে তার জন্য প্রান্তিক মান এখানে থাকছে। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্ন 28 নাম্বার, y = fx বক্রের উপর p ab বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হলে ওই স্পর্শকটির সমীকরণ হবে। তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি আমার শেষ করতে হবে টপিকটা। দেখো এখানে দেখো আমাদের y = b হলো, অর্থাৎ অপশন নাম্বার ডি হলো রাইট। কেন? x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হয়, আমরা জানি y = কনস্ট্যান্ট হয়, তাহলে এই সমান্তরাল যদি বলে যে কনস্ট্যান্ট, ভালো করে লক্ষ্য করতে হবে কনস্ট্যান্ট বলছে, কিন্তু y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখা অর্থাৎ এই যে y অক্ষ রয়েছে তার সমান্তরাল অক্ষ রয়েছে, তো সমীকরণটা কী হবে? দেখো এই ক্ষেত্রে বলছে যে y হবে কনস্ট্যান্ট, যেহেতু রেখাটি পি এ বি বিন্দুর মধ্যে দিয়ে যাবে, তাই সেই ক্ষেত্রে y কী হবে কনস্ট্যান্ট, বলতে সেই কনস্ট্যান্টটা কি বি, নট এ ভেরিয়েবল, জাস্ট কনস্ট্যান্ট। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্ন 29 নাম্বার, x = দেখো 2014 y বক্রের x = 0 বিন্দুতে স্পর্শকের প্রবণতা হবে কত, সেটা আমাদের বের করতে হবে। অপশনগুলো দেখে নিলাম, এবার সলিউশন দেখো x = 2014 y লিখলাম, এবার 2x দেখো আমরা লিখলাম 2014 * dy dx, মানে কি এটাকে ডিফারেন্সিয়েট করলাম আমরা। ওকে, ডিফারেন্সিয়েট করলাম করে আমাদের এই পোর্শনটা এলো, এখান থেকে dy dx এর মানে x বাই কী হলো বলো তো, দেখো 2 দিয়ে কাটলে পরে আমাদের কত হবে 1007 লিখে দিলাম, তাহলে x এর জায়গায় 0 বসালে টোটালটা কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে। সলিউশন কমপ্লিট হয়ে গেল, বি নাম্বার উত্তর রাইট হয়ে গেল। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, বলছে যে 2,2 বিন্দু থেকে 3 × x² + y² + 4x - 7y - 3 = 0 বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে?
প্রশ্ন দেখলে এবার চলো সলিউশন দেখে নেই। দেখো √15 হবে কেন, আমরা জানি যে 3 × x² + y² + 4x - 7y - 3, এই যে পার্টটা আছে এটা 0। 2, 2 বিন্দুতে কী হবে, এই যে জাস্ট রুট ফর্মেশনটা নেব, এর ডিস্টেন্সে বের করতে হবে, তাই না। বিন্দুতে কী হবে, √ দিয়ে নিলাম, লেখার পরে দেখো ডিস্টেন্স তো আমাদের রুট ফর্মে আসে, রুট ফর্ম আসার পর আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিলাম, এই যে এক্সের জায়গায় যে মান আছে ওর জায়গায় যে মান আছে বসিয়ে দেওয়ার পরে দেখো এই টোটাল মানটা চলে আসে আমাদের √15। ক্লিয়ার হলো। এবার চলে আসছে নেক্সট 31 নাম্বার, 4e² x + 9e² - 2x এর অবম মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। এটার সলিউশন দেখে নাও, খুব ইজি ম্যাথমেটিক্স। ওকে, তো প্রথমত আমরা কী করবো, f' বের করবো। f' মানে কি দেখো, লক্ষ্য করো, e⁻x এর ডিফারেন্সিয়েট করলে কী হবে, e⁻x হবে, যেহেতু e⁻2x আছে তাহলে e⁻2x এর ডিফারেন্সিয়েট করলে কী হবে, 2e⁻2x হবে। আর এখানে একটা পোর্শনে 4 আছে, তাহলে একটা 4, তাহলে মানে 4 দুগুণ হবে 8, 8e⁻2x। দেখো এখানে কিন্তু তাই আছে, সিমিলার হয়েছে। দেখো এই যে 9e⁻2x যেটা আছে, তাহলে -2 আসবে, -2 আর 9, অর্থাৎ -2 আর 9 গুণ করলে কী হবে, 18 আসবে, 18 লিখবো, e⁻2x লিখবো। তারপরে এখানে এটাকে আবার ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে, ডাবল করলে আরেকটা 2 আসবে, 16 দুগুণ কী বলবো 8 দুগুণ 16 হয়ে যাবে, আর 18-এর সাথে 2 গুণ করলে কী হবে, 18 দুগুণ 36 হয়ে যাবে, আর এই মাইনাস হয়ে যাবে প্লাস। তো এবার দেখো আমরা f' = 0 করবো, এই পোর্শনটা 0 হয়ে যাবে, এটা 0 হওয়ার মানে কি e⁻4, কারণ এই যে পোর্শনটা আছে এটা লসাগু হয়ে কী হবে, e⁻4x ফর্ম করবে। আর এদিকে 18 আর 9 ওইদিকে চলে যাবে, দেখো 18 আর 9 কাটাকাটি করলাম, 18 আর 8 কী বলি 18 এবং 8 ওদিকে চলে যাচ্ছে, অর্থাৎ এদিকে 18 এদিকে আসছে কত 8, কাটাকাটি করলে আমাদের দেখো 9/4 আসছে। তো তারপরে দেখো এই যে e⁻2x আছে, তো এটা দেখো e⁻4x আছে, e⁻4xটাকে আমরা জাস্ট স্কোয়ার ফর্ম লিখবো, অর্থাৎ e⁻2x টু দি পাওয়ার স্কোয়ার। তো এই স্কোয়ারটাকে উঠে লিখে হয়ে যাবে 9টা হয়ে যাবে 3, আর 4টা হয়ে যাবে 4 হাফ, মানে স্কোয়ার বর্গমূল করলে কত হবে 2 হবে। তো এইবার আমরা পরের প্রশ্নে জাস্ট এই যে দেখো f'(x) এবং e⁻2x জাস্ট পার্টটা বসিয়ে দেবো। e⁻2x এর মান কত 3/2, যেখানে যেখানে e⁻2x দেখবো সেখানে সেখানে এই মানটা বসিয়ে দেবো। এই যে মানটা বসিয়ে দিলাম, এই মানটা বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, আমাদের 12 চলে এলো। ওকে, চলে আসছি, অর্থাৎ এক্ষেত্রে অবম মান কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্নতে 32 নম্বর। দেখো f(x = tan 1x - x) আপেক্ষকের যে বিস্তারের ক্রম হ্রাসমান তা হলো r - 0, তারপর বলেছে দেখো r, তারপর বলেছে দেখো 0 +∞ x বলছে 1/√e, কোনটা সঠিক হবে এক্ষেত্রে। চলো সলিউশন দেখো, এখানে r - 0 কেন হচ্ছে, দেখো f(x) আছে tan 1x - x, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে f'(x) হবে কী হবে, tan 1x এর ডিফারেন্সিয়েট কিন্তু আমাদের কী হয় 1/1 + x² হয়, তাই না। তো আমরা সেটাই লিখলাম, আর x এর ডিফারেন্সিয়েট কী হবে, শুধুমাত্র একটা -1 হবে, তো সেটাই লিখলাম। এবার এই টোটালটাকে যদি আমরা এলসিএম করি তাহলে আমাদের নিচে আসবে 1 + x², আর উপরে যে পোর্শনটা আছে 1 মাইনাস, দেখো আছে 1 - 1 x² আছে, 1 কেটে গেলে একটা -x² পড়ে থাকবে, তো আমরা এখানে -x লিখলাম, আর নিচের যে পার্ট আছে সেটা, অর্থাৎ এই যে মাইনাস ফর্মেশনটা দেখো আমি উঠিয়ে দিচ্ছি লেখাটা, তো এই মাইনাস ফর্মেশনটার জন্য আমরা এখানে লিখব কি r - 0-তে f(x) হ্রাসমান হবে। তো পরীক্ষা চলে এসেছে, খুব তাড়াতাড়ি সলভ করবে এবং সলিউশন দেখে নাও তাড়াতাড়ি। দেখো এক্সপানশন অফ ex আছে, এটা মানে কি হবে, এটা ইজি একটা কি বলতে পারি, এটা শুধুমাত্র এই যে দেখো এই যে কনস্ট্যান্ট পার্টটা রয়েছে, এই কনস্ট্যান্ট পার্টটা আমাদের শুধুমাত্র বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ এ হবে এক্সপানশন অফ x হবে, এটাই কিন্তু আমাদের নিয়মে বলে, বুঝতে পারলে। তো এটা হবে আমাদের অ্যান্সার, তুমি সলিউশন একবার দেখে নাও, রিল্যাক্স হয়ে যাবে। দেখো সলিউশনটা এই ফর্মে হয়। ওকে, রিল্যাক্স। চলে আসছে নেক্সট পোর্শনে, এখানে ব্র্যাকেট করে দিই, ভালো লাগবে দেখতে। যাই হোক, চলে আসছে দেখো নেক্সট অঙ্কতে 34 নম্বরে বলছে যে এ এবং বি দুটি ঘটনা এরূপ যে ab = 5, p ইউনিয়ন b = 0,7 এবং পি এ = 0,2 হলে পারে pb এর মান কত হবে। 2009-এ আসা প্রশ্ন, অবশ্যই মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা, ইন্ডিপেন্ডেন্ট কিনা, এগুলো কিন্তু আমাদের এই সমস্ত প্রশ্ন খুব দরকার হয়। যেহেতু ab = 5 বলে দিছে, এখানে কিন্তু আমাদের ছোট্ট একটা ক্লু দিয়েছে, এই কন্ডিশন না বলে দিলে কিন্তু মানটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, অর্থাৎ স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট কিনা আমরা সেটা কিন্তু আমাদের দেখতে হবে, এলিমেন্টগুলো স্বাধীন কিনা, অর্থাৎ মিউচুয়ালি কী রয়েছে এক্সক্লুসিভ, তাই না, বা এক্সহ্যাস্টিভ কিনা বা ইন্ডিপেন্ডেন্ট কিনা, সেটা কিন্তু আমাদের ডিপেন্ডেবল এক্ষেত্রে। তো দেখো প্রবাবিলিটির এই প্রশ্নটা ইন্টারসেকশন যেটা আছে 5 আছে, তাহলে পরে এই দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি = 0, অর্থাৎ কেউ কারোর উপর ডিপেন্ডেবল না, কারো কোনো কমন পয়েন্ট নেই। নির্ণায়কের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি = প্রবাবিলিটি অফ এ প্লাস বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে। তো দেখো এই পোর্শনটা তো 0 বসিয়ে দিচ্ছে, তাই 0 বসিয়ে দিলে পরে আমাদের কিছু থাকছে না, তো এই পোর্শনটা আমরা আর লিখলাম না। কেন লিখলাম না, তার কারণ রিজন তোমাকে পাশে লিখে দিলাম, যেন তোমাকে যেন ইজি লাগে, পরীক্ষার হলেও অত চাপ দেওয়া যাবে না, একদম যতটা সলিউশন করা সম্ভব আমি করলাম। দেখো তো এই মানটা দেখো আলটিমেটলি প্রবাবিলিটি অফ বি কষ্ট আমাদের কি আসছে 0.5 চলে আসছে, কারণ 7-এর থেকে আমরা 2 বিয়োগ করলে 5 আসে,
দশমিক কমিশন নিল। নেক্সট 35 নম্বর, এক বন্দুক চালকের লক্ষ্যে আঘাত করার সম্ভাবনা 10%, লক্ষ্যে অন্তত একবার আঘাত করার সম্ভাবনা 50%-এর বেশি হওয়ার জন্য কমপক্ষে যতবার গুলি ছুটতে হবে তার সংখ্যা কত? WBJE 2020-তে এসেছিল কোশ্চেনটা, দেখে নাও। এখানে দেখো প্রবাবিলিটি অফ এক্স 10%, 10 মানে কি? 10% মানে 100 ডিভাইডেড কী বলবো 10/100, সেটা ইকুয়ালস টু কী আসবে? 10, 1/10 আসবে। আবার প্রবাবিলিটি অফ দেখো এক্স কমপ্লিমেন্ট, এটা কি? এক্স কমপ্লিমেন্ট মানে 1 থেকে এই যে পোর্শনটা আছে 1/10, এটা বিয়োগ করবে, বিয়োগ করলে আমাদের দেখো আলটিমেটলি এই যে পোর্শনটা অর্থাৎ 9/10 আসছে। এবার n বার গুলি ছুড়লে অন্তত একবার গুলি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বা তার বেশিও করতে পারে বা করতে নাও পারে, তাই না? তো এর সম্ভাবনা কত আছে? দেখে আছে 9/10⁻n। শর্তানুযায়ী এই পোর্শনটাই কিন্তু কোশ্চেনে আমাদের 1/2। বাস এটাকে সলিউশন করলাম, কিছুই না। নেক্সট পার্টে সলিউশন করলাম, ইনইকুয়ালিটিস ফর্ম নিয়ে আসবো, কারণ এই পার্টটা লেস দেন নিয়ে আসবো, কারণ মাইনাসের জন্য এই পার্টটাকে এদিকে নিয়ে আসলে মাইনাসই হয়ে যাচ্ছে, তো লেস দেন হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে একটা সিম্পল সলিউশন আমাদের বেরোচ্ছে n = 7। ওকে, আচ্ছা তারপরে দেখো আরেকটা বিখ্যাত অঙ্ক রয়েছে, দেখো 5 প্রবাবিলিটি অফ A = 6, প্রবাবিলিটি অফ B = 10, প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B = 1, তখন প্রবাবিলিটি অফ B/A কমপ্লিমেন্ট হবে। দেখলে এবার চলো সলিউশন দেখে নাও। 1/12 হবে, কেন আসছে? এই দেখো 5 প্রবাবিলিটি অফ A = 6 প্রবাবিলিটি অফ B, এটা কত? 10 আছে, তাই না? 10 ইন্টারসেকশন ফর্মে রয়েছে, যার থেকে এই যেটার মান = 1 আমরা বলছি এখানে। তো প্রবাবিলিটি অফ A = this one। আচ্ছা, তারপরে এই যে এখান থেকে আমরা মানগুলো বের করবো, যে 1 এর সাথে ইকুয়ালিটি করে 1/5, এটার সাথে এটার ইকুয়াল করলাম, এটার সাথে এটার ইকুয়াল করলাম, এই মানগুলো বের করলাম, এটার সাথে এটা ইকুয়াল করলাম, এই মানটা বের করলাম। করার পরে প্রবাবিলিটি অফ B/, দেখো A কমপ্লিমেন্ট যেটা আছে এটা কী করতে পারি? দেখো এটা ইন্টারসেকশন ফর্ম হয়ে যাবে, তাহলে কী হবে? প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B ডিভাইড প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট হয়ে গেল। তো এটাই কষ্ট লিখবে যে প্রবাবিলিটি অফ B মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B ডিভাইড বাই কী বলছে? দেখো 1 মাইনাস প্রবাবিলিটি অফ A, জাস্ট মানগুলো পুট করলাম, করার পরে দেখো আমাদের 1/12 চলে এলো। ওকে, রিল্যাক্স। চলে আসছে নেক্সট প্রশ্ন, 37 নাম্বার। এক্স একটি বিচ্ছিন্ন সম্ভব চলকের ক্ষেত্রে দেখো এক্সপানশন অফ 4x এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তো এর মান হবে 4, দেখো এক্সপানশন অফ x কেন হচ্ছে তার সলিউশনটা এখানে দেখিয়ে দিলাম। তোমরা এমনিতে জানো যে এটা 4 দিয়েই হবে অ্যান্সার, কিন্তু তার আগে আবার একটা বিষয় থাকে না, পরীক্ষার আগে রিল্যাক্স হতে হয় যে আমাদের এই ফর্মুলাগুলো কী ছিল বা থিওরামে কী বলেছিল, তার জন্য এখানে তোমাদের আমি হেল্পের জন্য লিখে রাখলাম। দেখো ওকে, চলে আসছে নেক্সট প্রশ্ন, 38 নাম্বার। 7টি সাদা বল ও 3টি কালো বল যে কোনোভাবে এক সারিতে রাখা হলে 2টি কালো বল পাশাপাশি না থাকার সম্ভাবনা কত হবে? দেখো যথেষ্ট টাফেস্ট ম্যাথমেটিক্সের মধ্যে পড়ছে। চলো সলিউশন দেখি আমরা। মোট বিন্যাস সংখ্যা কত হবে? 8p3 ইন্টু বলছে 7 ফ্যাক্টরিয়াল। তো নির্ণয় সম্ভাবনা কী হবে? দেখো 8p3 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল, টোটালটা কত? টোটালটা কিন্তু আমাদের 10 চলে আসছে। দেখো এই দেখো 7টি, দেখো 7টি আর রয়েছে কত? 3টি, তাহলে 7 আর 3 10টি, এই জন্য 10 ফ্যাক্টরিয়াল দিয়ে কিন্তু আমরা এখানে করে নিলাম। এবার 10 ফ্যাক্টরিয়াল ভাঙা মানে কি? 10 × 9 × 8 এভাবে ভাঙতে যাবো। আর এখানে 8 দেখো p3 আছে, এটা আর 7 ফ্যাক্টরিয়াল যেটা আছে, ক্যালকুলেশন করলে আমাদের টোটালটা আসবে 7/15। নেক্সট 39 নাম্বার, 39 নাম্বার। একটি যথেষ্ট চল x এর জন্য μx = 2.7 হলে μ × -3x + 2, এখানে μx দ্বারা গোষ্ঠী মধ্যক সূচিত হয়। তো আমাদের এক্ষেত্রে সলিউশন করতে হবে। দেখো -8.1 কেন হচ্ছে? আমরা জানি যে μ অফ ax + b = কী হয়? এই যে এটা বেরিয়ে যাবে কনস্ট্যান্ট হিসাবে, দেখো বেরিয়ে গেল, আর μx থেকে গেল, আর এই যে μb মানে কি? b হয়ে যাবে, অনেকগুলো b সমষ্টি করলে সেটা b থাকে। আর এদিকে দেখো μ × -3x + 2, এটা আলটিমেটলি 3টা বেরিয়ে গেলে কী হবে? μ × 3x, তাই না? μ 3x রয়েছে, -3μ 3x প্লাস আসছে 2। পরীক্ষার আগে খুব স্পিডে আমাকে শেষ করতে হবে, আমি খুব স্পিডে বলছি, তো এর জন্য মাঝে মাঝে হচ্ছে একটু রেস্ট নেবো। এই সেটটা হয়ে গেলে রেস্ট নিয়ে আরেকটা সেট বাস কভার হয়ে যাবে। তো দেখো এখানে -3, তারপরে কি আছে? দেখো গুণ আছে 2.7 প্লাস আসছে 2, ক্যালকুলেশন করলাম -6.1। যাই হোক, অপশনে তুমি খেয়াল করো, এখানে কিন্তু আমি টাইপিংই করছিলাম, এটা 6 হবে, হ্যাঁ অপশনে 6, তাহলে আমাদের ক্যালকুলেশন করে কিন্তু 6 এসছে, 6 পয়েন্ট হবে। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা আসবে 6.1। ওকে, ক্যালকুলেশন করে আমাদের 6.1 এলো কিন্তু। আচ্ছা তারপরে দেখো 40 নাম্বার যেটা আছে 2 প্রবাবিলিটি অফ a, তারপরে দেখো প্রবাবিলিটি অফ b = 6/13 আছে, প্রবাবিলিটি অফ a/b = 1/13 আছে হলে প্রবাবিলিটি a ইউনিয়ন b এর x এর মান কত হবে? দেখো এটা 2024-এ এসেছিল। ওকে, চলো এটার সলিউশন আমরা দেখব এবং আমাদের সেট কমপ্লিট করব। এটা হচ্ছে 7/13 হবে, দেওয়া আছে 2pa = দেখো প্রবাবিলিটি অফ b = প্রবাবিলিটি অফ b = 6/13।
তো প্রবাবিলিটি অফ এ বাই বি ইকস টু 1/3 হবে, তো 2 প্রবাবিলিটি অফ এ ইকস টু 6/13 আর প্রবাবিলিটি অফ এ ইকস টু, দেখো এই যে ক্যালকুলেশন করে 2টা ওইদিকে নিয়ে আসলে আমাদের কাটাকাটি করে শুধুমাত্র একটা কী পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, তো 3/13 আর প্রবাবিলিটি অফ বি দেখো 6/13 আসছে। আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ বাই বি ইকস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড প্রবাবিলিটি অফ বি, তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পোর্শনটা রেখে দাও আর এই পোর্শনটা দিকে গুণ করে দাও। দেখো তাই করেছে, এখানে গুণ করার পরে মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর দেখো 2/13 চলে এলো। ওকে, তারপরে দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যেটা আছে সেটা কী হয়, আমাদের একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাতে কী বলে যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো মানগুলো বসিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো 7/13 চলে এলো। এইগুলো আমাদের সেট টোটাল কমপ্লিট করলাম এবং খুব স্পিডে সলভ করার চেষ্টা করলাম, অনেকটা বোঝালাম যেন তোমাদের পরীক্ষার আগে স্ট্রেসটা কমে আর পরীক্ষার আগে রিল্যাক্স থাকো। যা পড়েছো যথেষ্ট পড়েছো আর তুমি পরীক্ষা বেস্ট থেকে বেস্ট দিতেই পারবে, সব থেকে বেস্ট পরীক্ষা হবে। তার জন্য বললাম যে তুমি যতটা পারছো নিজেকে রিল্যাক্স রাখো, শান্ত রাখো নিজেকে, বলে যে স্থির জলেই চাঁদের প্রতিবিম্ব পড়ে, তাই না? তার জন্য নিজেকে যতটা স্থির শান্ত রাখবে ততটা ভালো হবে। পরীক্ষা তোমার অনেক 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 ভালো হোক, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর আমার বিশ্বাস তোমার পরীক্ষা ভালো হবেই হবে। অবশ্যই শান্ত থেকো, রিল্যাক্স থাকো। ওকে।